তারপর কি বিয়ে ভেঙে গেছে? আমি ভেঙে দিয়েছি, যার কারণে আম্মু মামার বাড়িতে গেলে এখনো অনেক কথা শুনতে হয়। ওনাদের নজরে ওনাদের ছেলে একদম নিষ্পাপ। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও তারা না দেখার মতো আচরণ করে। তাই আমি নিজেকে অপ্রতিষ্ঠিত মেনে নিয়েই মামার বাড়ির সাথে যোগাযোগ বন্ধ করেছি। বাসায় কেউ কিছু বলেনি? আমার বাসার মানুষ সবটাই জানে, বরং ওই সময়টাতে আপু আর আম্মুই আমাকে সাপোর্ট করেছে। তাছাড়া আব্বু আগে থেকেই এই সম্পর্কে তেমন আগ্রহী ছিল না। মেঘ শীতল স্বরে জিজ্ঞেস করলো, তুই কি ওনাকে এখনো মিস করিস? বন্যা মেঘের দিকে তাকিয়ে ফিক করে হেসে বলল, প্রয়োজনে দুর্ভোগ আসে ফাঁস দিব, তবু দুশ্চিরতার বেটাকে মিস করব না। মেঘ আর বন্যা দুজনে হাসছে। এর মধ্যে মিম পেছন থেকে শক্তপোক্ত গলায় বলে উঠল, বন্যাপু, তুমি দুর্বাকাশে ফাঁস নিবা কেন? মেঘ আর বন্যা দুজনে একসঙ্গে ঘুরে তাকালো। বন্যা হেসে বলল, আরে মজা করেছিলাম। মিম বলল, আম্মু তোমাদের ডাকছে, চলো। তিনজনই একসঙ্গে নিচে আসছে। বন্যা সচরাচর মেঘেদের বাসায় আসে না, হঠাৎ আসলে তার জন্য বাহারি নাস্তার আয়োজন করা হয়। আজও তার ব্যতিক্রম হয়নি। বন্যা অল্প নাস্তা করে মেঘের সাথে সোফায় বসে গল্প করছে। এমন সময় তানভীর বাসায় আসছে। বন্যাকে দেখে ভুরকুচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে সোজা নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা দিল। কয়েকটা সিঁড়ি উঠতেই মেঘ ডাকলো, ভাইয়া। তানভীর আর চোখে তাকিয়ে বলল, বল। খেয়েছো কিছু? না। খেতে দেই? না, খেতে নেই। তানভীর যথারীতি উপরে চলে গেছে। বন্যা ভুরকুচকে ভারী কণ্ঠে বলল, তোরা এসব কিভাবে সহ্য করিস? কি সব? এত অনিয়ম। মেঘ স্বাভাবিক স্বরে বলল, আসলে এখন তুই আছিস যে, তাই লজ্জা পেয়েছি। বন্যা দৃঢ় কণ্ঠে শুধালো, তোর ভাইয়ের লজ্জাও পায়? মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে গম্ভীর কণ্ঠে বলল, তোর কি আমার ভাইকে ছেঁচড়া মনে হয়? বন্যা রাশভারী কণ্ঠে বলল, আমার ভুল হয়ে গেছে, তোর ভাইকে নিয়ে কথা বলে বড্ড অন্যায় করে ফেলছে, আমায় মাফ করে দে। মেঘ মুচকি হেসে বলল, করতে পারি, তবে একটা শর্তে। কি সত্য? তুই আমার এটুকু বলেই মেঘ থেমে গেছে। ঢোক গেলে উষ্ণ স্বরে বলল, কিছু না। বন্যা আরও কিছুক্ষণ গল্প করে বেরিয়ে গেছে। মেঘ উপরে যেতে তানভীর দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করলো, বন্যা কোথায়? চলে গেছে। তানভীর আস্তে করে বলল, আমি ডাকতে পারতি, এগিয়ে দিয়ে আসতাম। মেঘ মৃদু স্বরে বলল, আমি বন্যাকে বলেছিলাম, কিন্তু ও বারণ করলো। ও। মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবারও থমকে দাঁড়ালো। বন্যার সামনে মেঘ কিছু না বলল। বন্যাকে ভাবি বানানোর সুপ্ত ইচ্ছে এখনো মেঘের মনে বর্তমান। তানভীরের অভিব্যক্তি বোঝার জন্য মেঘ ধীর কণ্ঠে বলল, ভাইয়া জানো, বন্যার মনটা আজ ভীষণ খারাপ। তানভীর ভুরকুচকে জিজ্ঞেস করলো, কেন? মেঘ জোরে নিঃশ্বাস ছেড়ে বুকে সাহস নিয়ে বলল, বন্যাকে একটা ছেলে খুব কষ্ট দিয়েছে। তানভীরের সহসা কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে প্রশ্ন করলো, ছেলের নাম কি? কি করে? নাম ঠিকানা জানি না। বন্যার মামাতো ভাই, ওদের মধ্যে বিয়ের কথা হয়েছিল। তারপর জানতে পারছে ছেলেটা ভালো না, তাই বিয়ে ভেঙে দিয়েছে। তানভীর গুরুগম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কবে ভাঙছে? মেঘ আনমনে বলল, 3 থেকে 4 বছর আগে। তানভীর বিরক্তি ভরা কণ্ঠে বলল, 4 বছর আগের ঘটনা আজ মন খারাপ করে কি আসে? অতীত নিয়ে পড়ে থাকলে জীবন এগোবে কেমন করে? মেঘ মাথা নিচু করে বিড়বিড় করে বলল। আমাকে আজই শেয়ার করেছে। তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, 4 বছর যেহেতু তোমাকে শেয়ার করিনি, তাহলে তোর বুঝতে হবে সে এই বিষয়টা ভুলে যেতে যাচ্ছে। তুই এটা নিয়ে কথা বলিস না। অতীত সবার জীবনেই থাকে, আমার জীবনেও আছে। তাই বলে আমি কি এখনো সেসব নিয়ে বসে আছি? মেঘ হুট করেই জিজ্ঞেস করলো, ভাইয়া তুমি কি এখন কাউকে পছন্দ করো? তানভীর চাপা স্বরে বলল। সময় হলে তোকে জানাবো। মেঘ নিঃশব্দে হেসে করিডোরে হাঁটছে আর মনে মনে ভাবছে, তুমি কিংবা বন্যা দুজনেই আমার খুব প্রিয়, আর আমি কাউকে ঠকাবো না। তোমার অতীত যেমন বন্যাকে ঠকিয়েছে, তেমন বন্যার অতীতও তোমাকে জানালাম। এখন তোমাদের মন পরীক্ষার পালা। তোমাদের মনে অনুভূতি জাগলেই এক করে দিব দুজনকে। কিন্তু কিভাবে করব? আমার আবির ভাই কই?
মেঘের শান্ত মন আবারও অশান্ত হয়ে উঠছে। অস্পষ্ট অভিমান বুকের ভেতর বাসা বাঁধতে শুরু করেছে। সকাল থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত অসংখ্যবার আবিরের নাম্বারে কল দেয়। রাতের বেলা মেঘ মিমের রুমে গেলে মিম তখন পড়ছিল। মেঘ বিছানায় হেলান দিয়ে বসে জিজ্ঞেস করলো, আচ্ছা মিম, বন্যাকে তোর কেমন লাগে? বন্যাকে, আপুকে আমার অনেক ভালো লাগে। এটা নতুন করে বলার কি আছে? মেঘ ধীর কণ্ঠে বলল। এভাবে না, অন্যভাবে। মিম ভুরু কুচকে বলল, অন্যভাবে আবার কিভাবে? আমাদের ভাবি হিসেবে কেমন লাগবে? মিম আটকে উঠে বলল। আবির ভাই আর মেঘ মিমের মাথায় কাটটা মেরে রাগান্বিত কণ্ঠে বলল। আবির ভাই আমার। মিম মাথায় ঘষতে ঘষতে বলল। তানবীর ভাইয়া? হ্যাঁ। মিম মাথা চুলকে আনমনে ভাবছে। মেঘ ফোঁস করে উঠে বলল। এত কি গবেষণা করছিস? মিম চিন্তিত কণ্ঠে বলল। বন্যাকে কি ভাইয়ার পছন্দ করবে? মেঘ মৃদু স্বরে বলল। জানি না রে, তবে আমার মনে হচ্ছে কিছু একটা হতেও পারে। মিম উত্তেজিত কণ্ঠে বলল। হলে খুব ভালো হবে আপু। বন্যা আপুকে আমার খুব ভালো লাগে। অনেক সুন্দর করে কথা বলে, আমাদের সাথে মিশে। তাছাড়া ভাইয়ার পাশে দুজনকে মানাবে ভালো। আবির বাসে নেই 1 সপ্তাহ হতে চলো। বাড়ির পরিবেশ থমথমে, কেউ কারোর সাথে তেমন কথা বলে না। সবার ভেতরে চাপা কষ্ট লুকিয়ে আছে। বিকেলের দিকে হালিমা খান সোফায় বসেছিলেন। ওনাকে দেখে মালিয়া খানও এসে বসলেন। হালিমা খানকে এক পলক দেখে শীতল কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তোর কি শরীর খারাপ? হালিমা খান মলিন হেসে জবাব দিলেন, মনটা খুব খারাপ। আবির এখনো বাসায় ফিরছে না। কোথায় আছে, কি অবস্থায় আছে আল্লাহ ভালো জানে। মালিয়া খান শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বললেন, তোদের বাবা ছেলে কর্মকাণ্ড আমি আর কুলাতে পারছি না। মেঘের আব্বু যেভাবে রাগ দেখাচ্ছে, আবিরের আব্বু তেমন রাগ দেখাচ্ছে। কেউ কিছু বোঝার চেষ্টা করছে না। ছেলেটা এসব কত সহ্য করবে? হালিমা খান গম্ভীর কণ্ঠে বললেন, মেঘের আব্বু কিছুদিন যাবৎ রাতে ঘুমায় না। সারাক্ষণ দুশ্চিন্তা করে। যত বন্ধু আর পরিচিত মানুষ আছে সবাইকে কল দিয়ে আবিরের কথা জিজ্ঞেস করে। মালিয়া খান মলিন হেসে বললেন, মেঘের আব্বুকে তো আমি চিনি। রাগ দেখানোর সময় কোনো কিছু ভাববে না, অথচ পরে নিজে সবচেয়ে বেশি দুশ্চিন্তা করবে। অন্যদিকে আবিরের আব্বু সম্পূর্ণ উল্টো। ওনার নিয়ম নীতির বাইরে গেলে ওনার সবকিছু এলোমেলো হয়ে যায়। ছেলের বউ ভাই বোন কিছুই দেখেন না। সেদিন মেঘের আব্বু চিল্লাচিল্লি করার পরও আবির বেশ শান্ত ছিল, কিন্তু হুট করে ওর আব্বু যখন শুরু করলো তখন আর সহ্য করতে পারল না। হালিমা খান অনেকটা সময় নিশ্চুপ থেকে মালিয়া খানের দিকে এক পলক তাকিয়ে নীরবতা ভেঙে বলেন, আফা, একটা কথা বলি। মালিয়া খান ভুরু কুচকে বলেন, কথার মধ্যে মাপামাপি কবে থেকে শুরু করলি? বল, কি বলবি? হালিমা খান কিছু বলতে চেয়েও থেমে গেলেন। সহসা মৃদু হেসে বললেন, না থাক, কিছু না। কি বলতে চাইছিলি বল। ঢোক গিলে শান্ত স্বরে আবারও বলেন, রাতে কি রান্না করব? এরই মধ্যে আলী আহমেদ খান আর মোজাম্মেল খান বাসায় ফিরছেন। মালিয়া খান বসা থেকে উঠতে উঠতে আচমকা মেঘ হুড়মুড় করে শীতে নামছে। চোখ মুখ লাল টকটকে হয়ে আছে। পেছন থেকে তানভীর ডাকছে, বোন শোন, কি হয়েছে বল আমাকে। মেঘের হাতে তানভীরের ফোন। মেঘ নামতে নামতে আলী আহমেদ খান ও মোজাম্মেল খানের মেঘের সামনে হাজির। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? তানভীর বলতে বলতে নামছে। কে কল দিয়েছিল বলবি তো? আব্বুকে দেখেই তানভীরের গতি কমে গেছে। সদ্য শাও নিয়ে বেরিয়েছে। তানভীরের পরনে লুঙ্গি আর গলায় একটা গামছা ঝুলানো, সম্পূর্ণ শরীর ভেজা। আব্বু আর বড় আব্বুকে দেখে তানভীর গামছা দিয়ে মাথা মুছতে শুরু করলো। একটু আগে মেঘ আবিরের খোঁজ নিতে তানভীরের রুমে গিয়েছিল। তানভীর ওয়াশরুমে থাকায় কিছু জিজ্ঞেস করতে পারেনি। হঠাৎ তানভীর ফোনে কল বাজতে শুরু করে। মেঘ উচ্চস্বরে ডাকে, ভাইয়া, আমার ফোনে কল আসতেছে। দেখ কে কল দিছে। মেঘ ফোনে স্ক্রিনে তাকায়। অপরিচিত নাম্বার দেখে তেমন পাত্তা দেয়নি। একবার রিং হয়ে বন্ধ হয়ে গেছে। মেঘ দরজা পর্যন্ত যেতেই আবার কল বাজতেছে। ওয়াশরুম থেকে তানভীর বলছে, রিসিভ করে বল আমি ব্যস্ত। মেঘ যথারীতি কল রিসিভ করে বলতে নিল,
এতটুকু বলতেই ওপাশ থেকে সুপরিচিত কণ্ঠস্বর ভেসে আসলো। তানভীর, আমি আবির। মেঘের আবির দুজন একসঙ্গে কথা বলে অকমর্ষ দুজনই থেমে গেছে। মেঘ উত্তপ্ত কণ্ঠে ডেকে উঠল। আবির ভাই। ততক্ষণে আবির কল কেটে দিয়েছে। এমন সময় তানভীরও ওয়াশরুম থেকে বের হয়েছে। মেঘের হাতের কম্পন দেখে ধীর কণ্ঠে শুধালো। কে কল দিয়েছিল? মেঘ উত্তর না দিয়ে রুম থেকে দৌড়ে বেরিয়ে আসছে। মেঘের চোখ মুখ দেখে আলী আহমেদ খান প্রশ্ন করলেন। কিছু হয়েছে? মেঘ অতর্কিত ভেজা কণ্ঠে বলে উঠল। এইমাত্র ভাইয়ার ফোনে আবির ভাই কল দিয়েছিল, আমার কণ্ঠ শুনে কল কেটে দিয়েছে। তানভীর ভারী কণ্ঠে শুধালো। কি ভাইয়া কল দিয়েছিল? আলী আহমেদ খান সহ সবাই তানভীরের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। তানভীর সবাইকে এক পলক দেখে সহসা বলল। আমার সাথে ভাইয়ার সত্যি যোগাযোগ নেই, আমি জানি না কিছু। তানভীর নেমে এসে মেঘের হাত থেকে ফোন নিয়ে নাম্বারটা চেক করতে লাগলো। মেঘ 2 সিঁড়ি উঠে তানভীরের ফোনের দিকে তাকিয়ে আছে। তানভীর কল ডিটেলস বের করে মেঘকে উদ্দেশ্য করে বলল। দেখ তো আমার সাথে কথা হয়েছে কিনা। তাছাড়া আমার সাথে যদি ভাইয়ার যোগাযোগ থাকতোই তাহলে আমি এত খোঁজাখুঁজি কেন করতাম? আলী আহমেদ খান ভারী কণ্ঠে বলেন। তোমার সাথে আবিরের যোগাযোগ আছে কিনা সেটা আমার জানার প্রয়োজন নেই। তুমি এই মুহূর্তে আমাদের সামনে আবিরকে কল দিবা। তানভীরের হাত কাঁপছে। ভয়ে ভয়ে ডায়াল করলো সেই নাম্বারে। মোজাম্মেল খানের কথা মতো কল লাউড স্পিকারে দিয়েছে। প্রথমবার রিসিভ হয়নি, দ্বিতীয়বার কল রিসিভ করে আবির গুরুভার কণ্ঠে বলল। কিছু বলবি? আবিরের কণ্ঠ শুনে মেঘের বুক কাঁপছে, দু চোখ ছলছল করছে। আব্বু বড়পু আমুরা সামনে দাঁড়ানো, তাই বারবার ঢোক গিলে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। তানভীর সহসা বলল। ভাইয়া কোথায় তুমি? তানভীরের কণ্ঠ শুনে আবির কিছুটা থতমত খেল। কয়েক মুহূর্ত পর দৃঢ় কণ্ঠে উত্তর দিল। আলী আহমেদ খান অত্যন্ত গুরুতর কণ্ঠে বলে উঠলেন। ওকে বলে দাও যেখানে আছে আজকের মধ্যে বাসায় ফিরতে। প্রজেক্টের দায়িত্ব যেমন নিয়েছে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করা তাকেই করতে হবে। রাগ জেদ দেখিয়ে আমার কোম্পানি ক্ষতি করবে তা আমি কখনোই সহ্য করব না। তানভীর শক্ত কণ্ঠে বলে উঠল। শুনছো? হ্যাঁ। মোজাম্মেল খান এবার রাশভারী কণ্ঠে বলেন। শুধু শুনলেই হবে না, যেখানেই আছো রাত 10টার মধ্যে বাসায় আসবা। আচ্ছা। আলী আহমেদ খান ও মোজাম্মেল খান নিজেদের রুমে চলে গেছেন। মালিয়া খান আর হালিমা খান তানভীরের ফোনে হাহাকার শুরু করে দিয়েছে। মেঘ সিঁড়ির সাথে ট্যাচ দিয়ে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আবিরের সাথে কথা শেষ করে মালিয়া খান নিজের রুমে গেলেন। আলী আহমেদ খান বিছানায় হেলান দিয়ে বসে আছেন। মালিয়া খান কপট রাগ দেখে বলেন। ছেলে রাগ করে বাসা থেকে চলে গেছে, 1 সপ্তাহ ধরে বাসায় ফিরে না। তার সাথে আপনার এই ব্যবহারটা না করলেও হতো না। আলী আহমেদ খান রাশভারী কণ্ঠে বলেন। শোনো, সে কোম্পানির দায়িত্বে আছে মানে এই নয় যে আমার নিয়ম নীতি থেকে সরে যাব। আমার ছেলে অফিসের মেল করেছে, কিন্তু সে হয়তো জানে না আমার অফিসের মেলের মাধ্যমে নেওয়া ছুটির পরিমাণ মাত্র 3 দিন। এর বেশি ছুটি লাগলে সশরীরে উপস্থিত থেকে আবেদন করতে, তারপর নিতে হয়। কিন্তু তোমার ছেলে সেই কাজ করেনি। তারপরও আমি আরো 3 দিন ছুটি দিলাম। কিন্তু সে নিজের দায়িত্ব নিয়ে যে প্রজেক্ট শুরু করেছে সেগুলোর কি হবে? প্রজেক্ট নেওয়ার সময় যেমন রাগ জেদের কথা মনে ছিল না, প্রজেক্ট শেষ করার ক্ষেত্রে আমিও এখন তার রাগ জেদকে প্রাধান্য দিতে পারবো না। সারা জীবন শুধু ব্যবসা আর নিয়ম নীতি করলেন, কখনো ছেলেটার সাথে একা বসে 5 মিনিট কথা বললেন না। ছেলেটা কি চায় না চায় জানতে চেয়েছেন? আলী আহমেদ খান ভুরু কুঁচকে শীতল চোখে তাকিয়ে ঈষৎ হেসে বললেন। তুমি তোমার কাছে কখনো কিছু চেয়েছে? মালিয়া খান ঠান্ডা কণ্ঠে বলেন। না। তাহলে বুঝো কেমন ছেলে তোমার। মালিয়া খান হালকা রাগেশ্বরে বললেন। আপনার জন্যই তো এমন হয়েছে। আলী আহমেদ খান সশব্দে হেসে বললেন। মন মতো কিছু হলেই আমার দোষ নাকি? মালিয়া খান রেগে মেগে রুম থেকে বেরিয়ে গেছেন। খানবাড়ি মানুষদের মন বোঝা দুষ্কার, এই ভালো এই খারাপ। মালিয়া খান আবিরের পছন্দ মতো খাবার রান্না করতে ব্যস্ত। মেঘ সোফায় বসে আছে, সামনে টিভি চলছে। তবে মেঘের নজর মেন গেটে।
কতক্ষণ পর আবির বাসে আসছে। আবিরকে দেখে মেঘ টিভি বন্ধ করে উঠে দাঁড়িয়েছে। মালিয়া খান রান্নাঘর থেকে বেরিয়ে আসছেন। আবির আম্মুর সাথে কথা বলার ফাঁকে মেঘকেও এক পলক দেখে নিল। মেঘও নীরব দৃষ্টিতে আবিরকে পর করছে। এই এক সপ্তাহে আবিরের মুখটা শুকিয়ে গেছে, চোখগুলো ফুলা ফুলা। আবির বেশি কথা না বলে ফ্রেশ হতে উপরে চলে গেছে। কিছুক্ষণ পর নিচ থেকে আলী আহমেদ খান ডাকলেন। আবির নিচে আসতেই আলী আহমেদ খান জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলে? কাছেই। কেন? কাজ ছিল। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে শুধালেন। নিজেকে কি মনে করো তুমি? আবির মৃদু হেসে বলল, আপাতত আপনার অযোগ্য সন্তান। মজা করতেছো? আবির তপ্ত স্বরে বলল, সরি আব্বু, আপনার সাথে মজা করার মতো যোগ্যতা আমার নেই। তা এই সপ্তাহে কি নিরীক্ষা করলে? নিজের আদতে লাগাম দেয়া। আমার ব্যবহারে আপনারা কষ্ট পেয়ে থাকলে অনুগ্রহ করে আমাকে মাফ করবেন। আর 3টা প্রজেক্টের কাজ মোটামুটি শেষ, আগামী 3 দিনে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, ভাইজান, তোমার মাথা ঠিক আছে? ছেলেটা 1 সপ্তাহ পরে বাসায় ফিরেছে। কোথায় আগে খাওয়া দাওয়া করবে তা না, ব্যবসা নিয়ে আলোচনা শুরু করেছ? মোজাম্মেল খান আবিরের কাঁধে হাত রেখে শান্ত স্বরে বললেন, তোমার আব্বু কথাই কিছু মনে করো না, চলো খাবার খাবে। আবির ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, সরি চাচ্চু, সেদিন আপনার সাথে ওই রকম ব্যবহার করা আমার একদমই উচিত হয়নি। প্লিজ কিছু মনে রাখবেন না। দৌড় বোকা ছেলে, তুমি আমার সন্তান সমতুল্য। সন্তানরা ভুল করবে, এটাই স্বাভাবিক। যা হয়েছে সব ভুলে যাও, চলো খাবে এসো। মেঘ আর মিম ড্রয়িং রুমের এক কোণারে দাঁড়িয়ে সব দেখছে। তানভীর বাসায় নেই, ফিরতে একটু দেরি হবে বলেছে। ইকবাল খান 2 দিন হলো সিলেটে গেছে। আদিও ঘুমিয়ে পড়েছে। খাবার টেবিলে এখন আলী আহমেদ খান, মোজাম্মেল খান, আবির, মিম আর মেঘ। মেঘ আবিরের বিপরীতে বসাই স্বাভাবিকভাবে বারবার আবিরের দিকে তাকাচ্ছে, কিন্তু আবির প্রতিবার নিজের নজর সরিয়ে নিচ্ছে। আবিরের কর্মকাণ্ডে মেঘ একদিকে যেমন বিরক্ত হয়ে যাচ্ছে, অন্যদিকে আপুর আয়োজনে বেশ অবাক হচ্ছে। আলী আহমেদ খান আজ অল্প বিস্তর রাগ দেখালো। মোজাম্মেল খান একবারের জন্য মুখ কালো করেও কথা বলেনি। মেঘ খাবার শেষ করে এক মুহূর্ত দেরি না করে নিজের রুমে চলে গেছে। বন্যাকে কল দিয়ে আবিরের ফেরার কথা বলেছে। তারপর ফোন রেখে বেলকনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে কিছু ভাবছে। আচমকা পেছন থেকে আবির ডাকলো, ম্যাম। মেঘ আঁতকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকালো, তবে কিছুই বলল না। আবির আবারও বলল, নিজেকে কষ্ট দেওয়া ছাড়া আপনার আর কোনো কাজ নেই, তাই না? মেঘ আর চোখে আবিরকে দেখে খানিক গম্ভীর কণ্ঠে বলল, না। আবির মলিন কণ্ঠে বলল, ভালো। মেঘ নিডেড কণ্ঠে বলতে শুরু করলো, বাসা থেকে চলে যাওয়ার আগে কেউ কি একবারের জন্য আমার কথা ভেবেছিল? আবির তপ্ত স্বরে জিজ্ঞেস করলো, কেমন আছেন? বেঁচে আছি। আবির মলিন হেসে বলল, ঠিক আছে। আবির চলে যেতে নিলেই মেঘ আবারও ডাকলো, আবির ভাই। আবিরের চিরচেনা জবাব, হুম। তবে আজ উত্তরে তেমন প্রাণ নেই। মেঘ ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কোথায় ছিলেন? ছিলাম কোনো এক জায়গায়। মেঘ হঠাৎই ভেজা কণ্ঠে বলে উঠল, 1 সপ্তাহ নিখোঁজ হয়ে কিভাবে ছিলেন আপনি? আমি আপনাকে কত শতবার কল দিয়েছি, আর একটু হলে মরেই যেতাম। আবির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে মনমরা হয়ে বলল, 1 সপ্তাহে এত ক্লান্ত হয়ে পড়েছেন? মনে জোর না থাকলে সামনের ঝড়টা কিভাবে সামলাবেন ম্যাম? আবিরের কথা শুনে মেঘের কোমল প্রায় হৃদয় মুষড়ে উঠল। সহসা উদাস চোখে তাকালো আবিরের পরিশ্রান্ত দৃষ্টতায়। আবিরের চোখ দুটো বন্ধ, ব্যর্থতার গিলানি মুখে ফুটে উঠেছে। কোনো এক অজ্ঞাত ক্লেশে আবিরের বুকের ভেতরটা ভারী হয়ে আছে। মেঘ রাজবাড়ি কণ্ঠে বিড়বিড় করল, আপনি পাশে থাকলে আমি সব ঝড় নীরবে সয়ে যাব। আবির দীর্ঘশ্বাস ছেড়ে চোখ খুলল। এক পলক মেঘের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, নগর জুড়ে বৃষ্টি নামুক, আমায় সুরে ভাসিয়ে ফেলুক, তবুও সহিংসতায় তোকে পরিপূর্ণ রাখুক। আবির মাথা নিচু করে চলে যাচ্ছে। মেঘ মুখ ভার করে বারান্দায় দাঁড়িয়ে জানালা দিয়ে আবিরের দিকে তাকিয়ে রইল। যত সময় এগোচ্ছে পরিস্থিতি ততই বেসামাল হচ্ছে। মনের আড়ালে জমে থাকা সুপ্ত অনুভূতিগুলো বিষাক্ত হতে শুরু করেছে। শব্দ কেটে যাচ্ছে। আবিরের ভাবগতিকে এসেছে বিশাল পরিবর্তন। বাসায় ফেরার পর থেকে আবির একদম নিশ্চুপ হয়ে গেছে।
আব্বু চাচ্চুদের সাথে কোনো প্রকার কথা বলে না, এমনকি ঠিকমতো বাসাও ফিরে না। 3টা প্রজেক্ট শেষ হয়েছে, বাকি 2টার কাজ এক হাতে সামলাচ্ছে। কখনো রাত 2টা কি 3টায় বাসায় ফিরে, কখনো বা ফিরেও না। মেঘ দিনে কয়েকবার কল দিয়ে আবিরের খোঁজ নেয়, তবে ইদানিং আবির মেঘের সাথেও তেমন কথা বলে না, সবসময় দায়সারা ভাব নিয়ে কথা বলে। মেঘ কিছু জিজ্ঞেস করলে শুধু উত্তর দেয়, নিজ থেকে কিছুই বলে না। মেঘও কিছুদিন যাবৎ বিষয়টা খেয়াল করেছে, আবিরকে জিজ্ঞেস করেছে, কিন্তু আশানুরূপ কোনো উত্তর পায়নি। আবিরের নিস্তব্ধতা আর সহ্য করতে পারছে না মেয়েটা। মোজাম্মেল খানও ইদানিং আবিরের সাথে বেশ শান্ত স্বরে কথা বলেন, কিন্তু আলী আহমেদ খানের মনে আবিরের প্রতি ক্ষোভের অন্ত নেই। আজ সকালে খাবার টেবিলে সবার উপস্থিতিতে আলী আহমেদ খান আবিরকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তোমার যে আগামীকাল ফ্লাইট, এটা কি সবাই জানে? বরাবর মুখ থেকে এমন প্রশ্ন শুনে মেঘ অতর্কিত চোখ বড় করে তাকালো। আবির এক নজর মেঘকে দেখে গম্ভীর স্বরে বলল, না, বলা হয়নি এখনো। মালিয়া খান কথাটা শোনা মাত্রই রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কিসের ফ্লাইট? আলী আহমেদ খান মেকি স্বরে বলেন, কেন তোমার আদরের ছেলে তোমাকে কিছু জানায়নি? আমি তোমার ছেলেকে জোর করিনি। মালিয়া খান ভারী কণ্ঠে প্রশ্ন করলেন, আবি কিছু বলছিস না কেন? আবির মাথা নিচু করে গাম্ভীর্যের স্বরে জবাব দিল, একটা প্রজেক্টের কাজে কয়েক মাসের জন্য দেশের বাহিরে যেতে হবে। অপ্রত্যাশিত বাক্য কর্ণকুহরে প্রবৃত্ত হওয়া মাত্রই মেঘের সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আখি যুগল পূর্বের তুলনায় আরো বেশি প্রশান্ত হয়ে গেছে। বুকের ভেতর কালবৈশাখী ঝড় শুরু হয়েছে। মনে হচ্ছে মেঘের হৃদয়ের উষ্ণ অনুভূতিরা মেঘের গলা চেপে ধরেছে, নিঃশ্বাস নিতে পারছে না। বুকের ভেতরে তোলপাড় চোখে মুখে ফুটে উঠতে বেশি সময় লাগলো না। মেঘের দৃষ্টি নিরেট, চোখে নেই কোনো লুকোচুরি। বুড়ো যুগল কুচকে আছে, দৃষ্টি জুড়ে আহাজারি, দু চোখ ছলছল করছে। মালিয়া খান আর্তনাদ করে উঠলেন, পড়াশোনার নাম করে 7টা বছর দূরে ছিলি, কিছু বলিনি আমি। আমার সহ্য করতে পারবো না। কোথাও যাবি না তুই? মালিয়া খান আলী আহমেদ খানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, আপনারা কি শুরু করছেন? ব্যবসার নাম করে প্রতিনিয়ত আমার ছেলেটার সাথে যা তা আচরণ করছেন। আমার ছেলে কোথাও যাবে না। টাকা পয়সার প্রয়োজন নেই। আমি চাই আমার ছেলে আমার চোখের সামনে থাকুক। আলী আহমেদ খান রাজভারী কণ্ঠে বললেন, আমি তোমার ছেলেকে জোর করিনি। তোমার ছেলে নিজ বুঝে শুনে প্রজেক্ট নিয়েছে। তাছাড়া এই সিদ্ধান্ত আরো 4 থেকে 5 মাস আগে নেওয়া হয়েছে। তোমার ছেলে বাসায় কাউকে বলতে বারণ করেছিল, তাই বলিনি। আগামীকাল ফ্লাইট, এজন্য বাধ্য হয়ে বলতে হয়েছে। মালিয়া খান রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, তোর আব্বু কি বলছে আবি? আবির মায়ের হাতে হাত রেখে শীতল কণ্ঠে বলল, মাত্র কয়েক মাসের ব্যাপার আম্মু, এবার তোমার অপেক্ষা দীর্ঘ হবে না, কথা দিচ্ছি। আবিরের ভেজা কণ্ঠের কথা শুনেও মালিয়া খান নিজেকে সামলে নিতে পারলেন না। কান্নারত কণ্ঠে বললেন, তোদের যা ইচ্ছে কর, আমি আর কিছুই বলবো না। মালিয়া খান নিজের রুমে চলে গেছে। হালিমা খান আর আকলিমা খান সেদিকে ছুটলেন। সবাই ঘাড় ঘুরিয়ে মালিয়া খানের রুমের দিকে তাকিয়ে আছে, অথচ মেঘের নজর আবিরের অভিমুখে। আশপাশের ভ্যাবসা গরমে মেঘের শরীর ঘেমে যাচ্ছে, তবুও ভাতের প্লেটে হাত রেখে নিস্তব্ধ হয়ে চেয়ে আছে। আবির মেঘকে দেখে সেকেন্ডের মধ্যে চোখ নামিয়ে নিয়েছে। গত 1 সপ্তাহ যাবৎ আবির মেঘের চোখে চোখ রাখে না। সামনাসামনি দেখা হলে মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যায়। তাছাড়া যথাসম্ভব বাসা থেকেই দূরে থেকেছে। আজ আবির সেই চোখে তাকাতে পারছে না। ওই দু চোখে তাকালে আবির বিধ্বস্ত হয়ে যাবে। যখন থেকে প্রজেক্ট বিষয়ে কথা হয়েছে, তখন থেকে আবির মেঘকে অল্প বিস্তর বুঝাতে শুরু করেছে। সরাসরি না বললেও কৌশলে অনেকবারই বুঝিয়েছে। যেন মিনহাজের প্রতি আবিরের একরাশ আক্রোশ ছিল। যারা মেঘের আশেপাশে ভিড়ল, আবিরের মেজাজ গরম হয়ে যেত। সেই মিনহাজের সাথে জোরপূর্বক মেঘের সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছে, যাতে আবিরের অবর্তমানে নিজেকে নিঃসঙ্গ মনে না হয়। মেঘকে সর্বক্ষণ সহিংসু আর ধৈর্যের কথা বলেই এসেছে। আলী আহমদ খান হঠাৎ ভনিতা না করে জিজ্ঞেস করলেন, আবির,
তুমি কি কোনো বিষয়ে কিছু বলতে চাও? আবির শটান হয়ে দাঁড়িয়ে জল শক্ত করে জবাব দিল। না, আমার কিছুই বলার নেই। আবির বেসিন থেকে হাত ধুয়ে সরাসরি আম্মুর রুমে চলে গেছে। একে একে সবাই খাওয়া শেষ করে উঠে যাচ্ছে, অথচ মেঘ তখনও থম মেরে বসে আছে। মেঘের নীরবতায় চারপাশ স্তব্ধ হয়ে আছে। তানভীর এক পলক মেঘকে দেখে কিছু না বলে উঠে গেছে। মিম 2-3 বার মেঘকে ডেকেছে, কিন্তু মেঘ পাথরের মতো শক্ত হয়ে আছে। এতক্ষণ যাবৎ বুকের ভেতর যে তোলপাড় চলছিল, এখন তার ছিটেফোঁটাও বাইরে প্রকাশ পাচ্ছে না। ছলছল করা দু চোখের পানি শুকিয়ে গেছে, গলে আটকে যাওয়া নিঃশ্বাসটা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে গেছে। আবির, আলী, আহমদ খানরা সবাই অফিসে উঠতে বেরিয়ে গেছে। মেঘ নিজের রুমে দরজা বন্ধ করে সে যে দেওয়াল ঘেঁষে বেলকনিতে বসেছিল, সারাদিনে 1 ইঞ্চিও নড়েনি। সূর্যের প্রখর তাপ নীরবে সহ্য করে নিয়েছে, আর মনে মনে আবিরের কথা ভাবছে। আবির বলেছিল, কাউকে অনেক বেশি সহিংসু হতে হবে। মেঘ সেদিনই কোনো এক ঝড়ের আশঙ্কা করেছিল, তবে সেই ঝড়টা যে তাকে প্রস্তরে পরিণত করে ফেলবে সেটা বুঝতে পারেনি। মেঘের ফোনে একের পর এক কল বাজতেছে। মিম কিছুক্ষণ পর পর দরজা এসে ডাকছে, কিন্তু মেঘ ব্যালকনি থেকে একবারের জন্য উঠে আসছে না। সরাসরি রোদের প্রখরতা কখনোই সহ্য করতে পারে না মেয়েটা। অল্পতে মাথা ব্যথা শুরু হয়ে যায়, অথচ আজ দিব্যি ঘন্টার পর ঘন্টা বসে আছে। মাথা ব্যথা অনুভব করার মতো শক্তি পর্যন্ত অবশিষ্ট নেই। রুমে এসে ফোন হাতে নিতে দেখল আবিরের নাম্বার থেকে অনেকগুলো কল আসছে। অন্য সময় আবিরের ফোন থেকে একটা কল আসলেই আনন্দে মেঘের মন নেচে উঠত, অথচ আজ এতগুলো কল আসার বড় চোখের কোনো উষ্ণতা নেই, শুকনো ঠোঁটে হাসির রেশমাত্র নেই। কানে মেঘের বুক ভেঙে আসছে, তবুও কাঁদতে পারছে না। এমন সময় আবির আবারও কল দিয়েছে। মেঘ কাঁপা কাঁপা হাতে রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে আবিরের হুঙ্কার আসলো, তুই কি আমাকে বাঁচতে দিবি না? আবিরের এমন হুঙ্কারে মেঘ অপ্রস্তুত হয়ে গেছে। দীর্ঘশ্বাস দীর্ঘ সময় নিশ্চুপ থাকায় মেঘের গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আবির গম্ভীর কণ্ঠে আবারও বলল, আমি মারা গেলে শান্তি পাবি? মেঘ গলা খাকারি দিয়ে আর্তনাদ করে উঠল। বাজে কথা বলবেন না প্লিজ। আবির নিচু স্বরে বলল, এতগুলো কল দিলাম, একবারের জন্য রিসিভ করার প্রয়োজন মনে করলি না? এটা কি ঠিক? মেঘ আমতা আমতা করে বলল, ফোনের কাছে ছিলাম না। কোথায় ছিলি? মেঘ নিশ্চুপ। আবির কিছুক্ষণ নীরব থেকে আবারও প্রশ্ন করল, দুপুরে খেয়েছিস? না। আবির শক্ত কণ্ঠে বলল, তোকে 1 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে যাবতীয় কাজ শেষ করে একেবারে রেডি হয়ে বাসা থেকে বের হবি, আমার যেন অপেক্ষা করতে না হয়। মেঘ বনিতা ছাড়াই বলল, আমি বের হব না। আবির খানিকটা রাগী স্বরে বলে উঠল, আমি সিদ্ধান্ত চাইনি মেঘ, তোকে 1 ঘন্টার মধ্যে আমার সামনে দেখতে চাইছি। মেঘ আর কিছুই বলতে পারল না। তীব্র অনিচ্ছার সত্ত্বেও 1 ঘন্টা আগেই বাসা থেকে বেরিয়ে রিক্সা করে রওনা দিল। বাসে একমাত্র মিমকে বলে বেরিয়েছে। মালিয়া খান সারাদিন কান্নাকাটি করে ঘুমিয়েছেন। হালিমা খান সেখানেই বসে আছেন। আকলিমা খান আদিকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমিয়েছেন। মেঘ কিছুটা সামনে এগোতেই আবিরকে দেখল। মেঘকে দেখেই আবির জিজ্ঞেস করল, খেয়ে আসছিস? মেঘ উপনিস মাথা নাড়ল। পশ্চিম আকাশে সূর্যের রক্তিমাভাই ছেয়ে আছে। আবির যথারীতি মেঘের পাশে রিক্সাতে বসল। ব্যস্ততম শহরে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার কোনো স্থান নেই। উদ্দেশ্যহীন গন্তব্যে রিক্সা চলছে, কারো মুখে কোনো কথা নেই। কিছুটা নির্জন জায়গায় আবির রিক্সা থামাতে বলল। রিক্সা থেকে নেমে দুজনেই হাঁটতে শুরু করলো। মেঘের চিবুক নামলো। কিছুটা এগোতেই আবির খুব ঠান্ডা গলায় বলল, সবাই শুনলে কষ্ট পেত, তাই আমি আগে কাউকে কিছু বলিনি, কিন্তু আমার এখন যাওয়াটা খুব প্রয়োজন। আশা করি তুই অন্তত পক্ষে বুঝবি। মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজে নিচু স্বরে বলল, প্রয়োজন হলে অবশ্যই যাবেন। আবির ভুরু কুচকে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, তুই কি এখনো রেগে আছিস? মেঘ হালকা হেসে বলল, না। সামনাসামনি দুটো চেয়ারে দুজন বসেছে। 2 কাপ চাও অর্ডার করেছে। আবিরের চোখ মাটিতে স্থির হয়ে আছে। মেঘের চোখের দিকে 1 সেকেন্ডের জন্য তাকাতে পারছে না। মেঘ এক দৃষ্টিতে তাকিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করলো, আপনার কি শরীর খারাপ? আবির চোখ মুখ মুছে ঠিক করে বসলো। ধীরে ধীরে এপাশ ওপাশ মাথা নেড়ে কাঁধ উঁচিয়ে শীতল কণ্ঠে বলল, চল উঠি। আবিরের অস্বস্তি বুঝতে পেরে মেঘ আর কিছু বলল না।
কাপে তখনও অর্ধেক চা আছে, সেভাবে কাপ রেখে দিয়েছে। মেঘের মন ভালো করতেই বাসা থেকে বের করে এনেছিল আবির, অথচ বুকের ভেতরের হাহাকারে নিজে অস্বস্তিতে পড়ে গেছে। সময় নষ্ট না করে মেঘকে নিয়ে সরাসরি শপিং করতে গেল। বেশ কয়েকটা শপ ঘুরে মেঘের জন্য একটা স্মার্ট ওয়াচ নিয়েছে। ফোনের সাথে কানেক্টেড করে মেঘের হাতে পরিয়ে দিতে দিতে গুরুভার কণ্ঠে বলল, আজকের পর থেকে ঘুম আর গোসল ব্যতীত সর্বক্ষণ এটা পরে রাখবি। তোর অবহেলায় আমার একটা কল যদি মিস হয় তারপর বোঝাবো। মেঘ নীরবে চোখ তুলে তাকাতেই আবিরের সাথে দৃষ্টি বিনিময় হলো। অতর্কিতে আবির নিজের চোখ নামিয়ে নিয়েছে। মেঘ ভুরু কুঁচকে বলল, ওখানে গেলে কি আপনার আমার কথা মনে থাকবে? আবির চটজলদি বলে উঠল। মনে থাকবে না কেন? মেঘ উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ল, বাসায় যাব না? আবির ভুরু কুঁচকে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কেবল আজকে রাতটাই, কাল থেকে হুটহাট জোর করার মতো কেউ থাকবে না। তুই তোর মতো থাকতে পারবি। মেঘ চোখ গোল গোল করে তাকালো। ততক্ষণে আবির সামনে চলে গেছে। মেঘও পিছু পিছু হাঁটতে শুরু করলো। টুকিটাকি কেনাকাটা শেষে বেরিয়েছে। আজ কারোর মুখেই তেমন কথা নেই। অনেকটা সময় এগোতেই দেখলো মেলা চলছে। সন্ধ্যার পরপর রাস্তায় বেশ ভিড় জমেছে। আবির মেঘের ডান হাতটা শক্ত করে ধরে রেখেছে। মেঘ উদাস ভঙ্গিতে আশেপাশে মানুষজন দেখছে। কত কত কাপড় ম্যাচিং শাড়ি পাঞ্জাবি পরে ঘুরছে, একসঙ্গে বসে খাচ্ছে। এসব দেখে মেঘের বুক ঘুরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। আচমকা তাকালো হাতের দিকে, নিজের অজান্তে মুচকি হেসে বলল, নিয়তির নির্দয়তার নিমিত্তে এই মানুষটা আমার হয়েও আমার নয়। মেঘের আনমনে আশেপাশে তাকানো দেখে আবির স্বাভাবিক কণ্ঠে বলল, মেলায় যাবি? মেঘ ডানে বামে মাথা নেড়ে সঙ্গে সঙ্গে মুখেও বলল, যাব না। আবির মৃদু হেসে সামনে থেকে দুটা টিকিট কেটে মেঘকে নিয়ে ভেতরে ঢুকলো। মানুষের ভিড়ে পা ফেলার জায়গা নেই। আবির অতি সপ্তপণে মেঘকে নিয়ে ভিতরে ঢুকলো। বাসায় এত এত কাছের চুড়ি থাকা সত্ত্বেও মেঘ একটা দোকানে দাঁড়িয়ে কিছু নতুন ডিজাইনের চুড়ি দেখছে। মেঘের চুড়ির প্রতি কৌতূহল দেখে আবির খুব যত্ন সহকারে চুড়ির ভেতর 3 আঙ্গুল ঢুকিয়ে পরীক্ষা করে সুন্দর ডিজাইনের 3 সেট চুড়ি মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলো দেখ। মেঘের হাতে অলরেডি সেম ডিজাইনের 1 সেট চুড়ি। আবির সেটা হাতে নিয়ে পরীক্ষা করে বলল, এগুলো তোর হাতে বড় হবে, ওইগুলো পর। মেঘ অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে তপ্ত স্বরে বলল, কে বলেছে বড় হবে? এগুলো ঠিকঠাক মতো লাগবে। আবির মলিন হেসে বলল, ওয়েট। আবির 2 সেট চুড়ি খুলে আলতোভাবে মেঘের 2 হাতে পরিয়ে দিয়েছে। বড় চুড়িগুলো ডান হাতে পরিয়েছে। মেঘ অপলক দৃষ্টিতে নিজের হাতের দিকে তাকিয়ে আছে। আবির চুড়ি আগে গিফটগুলো এই প্রথমবার নিজের হাতে পরিয়ে দিচ্ছে। চুড়ি পরানো শেষে মেঘ 2 হাত নাড়িয়ে দেখতে লাগলো। আবির দেওয়া চুড়ির সেট খুব সুন্দর মতো লেগেছে, অন্যটা একটু বড় হয়ে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। মেঘ আশ্চর্য নয়নে তাকে প্রশ্ন করলো, আমার হাতে ওই চুড়িটাই লাগবে, এটা আপনি কিভাবে বুঝলেন? আবির 2 চোখ ছোট করে হাসলো। কিছু বলতে গিয়েও থেমে গেল। আশপাশ তাকিয়ে মেকি স্বরে বলল, থাক, এখানে কিছু না বলি। আবিরের মুখে দুষ্ট হাসি দেখে মেঘ ভুরু কুঁচকালো। সঙ্গে সঙ্গে তাকালো দোকানের ছেলেটার দিকে। ছেলেটাও কেমন করে হাসছে। বিরক্তিতে মেঘ বলল, চলুন এখান থেকে। আর কিছু নিবি না? এই দোকান থেকে নিব না। ছেলেটা সঙ্গে সঙ্গে মন খারাপ করে বলল, সরি ভাবি, আমি আর হাসবো না। আপনার যা পছন্দ হয় নিন। অপরিচিত এক ছেলের মুখে ভাবি ডাক শুনে মেঘ অপ্রত্যাশিতভাবে তাকালো। পরপর চোখ তুলে তাকালো আবিরের মুখে। আবিরের ঠোঁটে তখন হাসি লেগেই আছে। মেঘ এক মুহূর্তের জন্য আবিরের যাওয়ার ঘটনা বেমালুম ভুলে গেল। আবিরের হাস্যোজ্জ্বল মুখের পানে তাকিয়ে নিজেও হাসলো। তারপর আদুরে ভঙ্গিতে শুধালো, আর কি নিব? আবির ওষ্ঠযুগল আরো প্রশস্ত করলো। হায় রে মেয়ে মানুষ, 1 সেকেন্ডেই সব ক্রোধ গায়েব। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, চলে যাচ্ছি। আবির সঙ্গে সঙ্গে মেঘের বাহু চেপে ধরে মোলায়েম কণ্ঠে বলল, এই না, তোর যা ভালো লাগে সব নিতে পারিস। আবিরের হাতে থাকা মেঘের 2 বাহু 2 আঙ্গুল পরক করে মেঘের হাতটা উপরে তুলে মেঘকে দেখিয়ে আবির অকস্মাৎ শক্ত কণ্ঠে বলল, এখন যেমন রেখে যাচ্ছি ফিরে এসে যেন তেমনই পাই। 1 ইঞ্চি এদিক সেদিক হলে সোজা বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবো। মেঘ ওষ্ঠ উল্টে বিড়বিড় করে বলল, কেন?
আবির নিরেট কণ্ঠে বলল, আমার বাড়িতে কোনো কঙ্কালে জায়গা হবে না। মেঘ মুখ ফুলিয়ে আবিরের দিকে চেয়ে আছে। আবির দোকান থেকে দুটা টিকলে হাতে নিয়ে খুব মনোযোগ দিয়ে পরীক্ষা করে একটা মেঘের কপালে ধরে মৃদু হেসে বলল, এটা একদম ঠিকঠাক। বেশ কয়েকটা আংটিও দেখে নিল। মেঘের আঙ্গুলে পরিয়ে পরিয়ে দেখছে। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে আবিরের কর্মকাণ্ড দেখছে। আবির খুব যত্ন নিয়ে প্রতিটা জিনিস পর্যবেক্ষণ করছে। একটা মেয়ের জীবনে এর থেকে বেশি চাওয়া বোধহয় আর কিছুই হতে পারে না। স্বর্ণ কিংবা হীরার চেয়েও অধিক মূল্যবান প্রিয় মানুষের থেকে প্রাপ্ত সময়, তার মনোযোগ আর ভালোবাসা। মেলা থেকে কেনা প্রতিটা জিনিসের মূল্য অতি নগণ্য, অথচ মেঘের কাছে সেগুলো খুবই মূল্যবান। মেঘের জন্য কেনাকাটা শেষ করে মিমার আদির জন্য মেলা থেকে কিছু কিছু জিনিস নিয়েছে। মেলা থেকে বেরিয়ে দুজন আবারও হাঁটতে শুরু করলো। এরই মধ্যে তানভীরকে কল দিয়ে একটা রেস্টুরেন্টে আসতে বলেছে। বিট্টেলে আবির মেঘের হাত ধরে হাঁটছে। আবির অবশ্য রিক্সা নিতে চেয়েছিল, কিন্তু মেঘের আবিরের সঙ্গে হাঁটতে খুব ইচ্ছে করছিল, তাই রিক্সায় ওঠেনি। এই যে আবির মেঘের হাতটা শক্ত করে ধরে আছে, এতেই মেঘের বিষাদে ঢাকা মন ভালো হয়ে গেছে। কিন্তু রিক্সায় উঠলে আবারও সেই কোমল মনে বিষাদ ভরে যাবে, তাই সে কোনোভাবেই রিক্সায় উঠবে না। আবির আর মেঘ একটা রেস্টুরেন্টে ঢুকলো। মেঘকে একটা টেবিল দেখিয়ে আবির স্বাভাবিক ভঙ্গিতে বলল, তুই একটু বস, আমি ফ্রেশ হয়ে আসছি। আবির চলে যেতেই তিনটা মেয়ে মেঘের সামনে হাজির হলো। মেয়েগুলো দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দরী, আবার সাজুগুজু করেছে, তবে বয়সে মেঘের অনেক বড় হবে। মেঘ ভুরু কুচকে তাকিয়ে আছে। তিনটা মেয়ের মধ্যে একজন বলে উঠল, তোমার পাশে ছেলেটা আবির ছিল না? মেঘ সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে নিরেট কণ্ঠে বলল, হ্যাঁ, কেন? আরেকটা মেয়ে আহ্লাদি কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি বুঝি আবিরের গার্লফ্রেন্ড? মেঘ ঢুকিল। আবিরের প্রতি মেঘের তীব্র প্রেমানুভূতি, সেই সাথে আবিরের যত্নে দুজনের সুপ্ত প্রেমের সম্পর্ক অস্বীকার করার উপায় নেই। আবির মুখ ফুটে এখনো কিছু না বলো। মেঘ মেয়েগুলোর সামনে শান্ত স্বরে বলল, জি। মেয়েগুলো একজন আরেকজনকে ধাক্কা দিয়ে বলল, বলেছিলাম না গার্লফ্রেন্ড, দেখলি তো? মেঘ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো, আপনারা কারা আর আবির ভাইকে কিভাবে চেনেন? একটা মেয়ে কপাল গুটিয়ে বলল, আবিরকে ভাই ডাকছো কেন? বয়ফ্রেন্ডকে কেউ ভাই ডাকে? মেঘ চিবুক নামিয়ে মৃদু স্বরে বলল, উনি আমার চাচাতো ভাই। কিন্তু আপনারা কারা? এবার মেয়েগুলো ধাক্কাধাক্কি বেড়ে গেছে। তাদের মধ্যে একজন মিষ্টি করে হেসে বলল, তুমিই তবে সে যার জন্য আবির কলেজে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখেনি। বাড়িতে পড়ে থাকলে বাহিরে পেতনি দেখার তো প্রশ্নই আসে না। মেঘ অবাক চোখে তাকিয়ে আছে। আরেকটা মেয়ে বলে উঠল, আমরা তোমার বয়ফ্রেন্ডের সাথে একই কলেজে পড়তাম। আজ এত বছর পর হঠাৎ মেলার মধ্যে আবিরকে দেখলাম, তার পাশে তুমি ছিলে। আবিরের যত্ন দেখেই সন্দেহ করেছিলাম তুমি নিশ্চয়ই আবিরের প্রেমিকা হবে। তাই শিওর হতে তোমাদের ফলো করে এখান পর্যন্ত এসেছি। বাই দ্য ওয়ে, তুমি খুব লাকি যে আবিরের মতো একজন মানুষ পেয়েছো। আরেকটা মেয়ে চাপা স্বরে বলল, যত্নে রেখো আমার অতীতের ক্রাশকে। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, জি ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন। ফি আমানিল্লাহ, এখন আসি। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল, চলে যাবেন কেন? উনি এক্ষুনি চলে আসবে। বসুন, আপনারা আমাদের সাথে ডিনার করুন। মেয়েগুলো উদাস ভঙ্গিতে বলল, আবির যদি এসে আমাদের এখানে দেখে নিশ্চিত ভাববে তোমার কাছে উল্টাপাল্টা কথা লাগাচ্ছি। থাক, তোমরা আনন্দ করো, আসি। পাশের মেয়েটা আবারও বিড়বিড় করে বলল, ক্রাশের প্রেমিকাকে দেখেই পেট ভরে গেছে রে। আজ রাতে কিছু না খেলেও চলবে। যেতে যেতে পাশের জন ধমক দিল, মুখটা বন্ধ রাখ তোর। মেয়েটা কি ভাবছে কে জানে। মেয়েগুলো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছে। এরই মধ্যে আবির হাত মুখ ধুয়ে চলে আসছে। টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে মেঘের দিকে তাকলো। মেঘ তখনও সেদিকে তাকিয়ে আনমনে হাসছে। আবির পেছনে ঘুরে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে? এভাবে হাসছিস কেন? পরিচিত কেউ আসছিল? মেঘ হেলান দিয়ে বসে আবিরের দিকে তাকে ঠাট্টা স্বরে বলল, আপনার গার্লফ্রেন্ড আসছিল। আবিরের কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে প্রখর তপ্ত স্বরে শুধালো, আমার গার্লফ্রেন্ড মানে? মেঘ হেসে আবারও বলল, আহারে,
মেয়েটা আপনাকে কত ভালো। বলতেই আবিরের চোখে চোখ পড়ল। আবির অগ্নি দৃষ্টিতে তাকিয়ে শানিত কণ্ঠে বলল, আজে বাজে কথা একদম বলবি না। এমন সময় তানভীর এসে রাগান্বিত কণ্ঠে বলল, সমস্যা কি তোমার? আমার বনুটাকে বকা দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই তোমার? আবির মুখে পূর্বের মতো গাম্ভীর্যতা রেখে আবার বলল, আমাকে বলছিস কেন? তোর বোনকে জিজ্ঞেস কর। তানভীর স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল। কি হয়েছে বনু? মেঘ সাফাই দেওয়ার স্বরে বলল, এক মেয়ে বলছে আবির ভাই নাকি তার ক্রাশ ছিল, তাই আমি মজা করছিলাম। তানভীর সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল। কোনটা আসছিল? মেঘ চোখ বড় বড় করে বিস্ময় সমেত তাকিয়ে বলল, কোনটা মানে? কয়জনের ক্রাশ উনি? আবির অকমসাৎ টেবিলের নিচে আবিরের পায়ে পা চেপে ধরে অগ্নি দৃষ্টিতে তাকালো। তানভীর মজার ছলে বলল, আসলে ভাইয়াকে তো অনেকেই নিয়ে পছন্দ করে, কিন্তু ভাইয়া কাউকে পাত্তা দেয় না। মেঘ মুচকি হেসে বলল, হ্যাঁ জানি। আবির আর তানভীর দুজনেই মেঘের দিকে সূক্ষ্ম নেটে তাকিয়ে আছে। কোনো মেয়ে আসছিল, কি বলেছে এসব ভেবেই দুই ভাই আটকে উঠছে। তানভীরের সাথে ইদানিং সম্পর্ক ভালো হয় মেঘ অনেক কথাই তানভীরের সামনে বলে দেয়, কিন্তু তাই বলে এই না যে প্রেমিকের এক্স ফ্যানের কথাও অতর্কিততে ভাইয়ের সামনে বলতে থাকবে। তিনজন একসাথে খাওয়া দাওয়া করে বেরিয়েছে। আবির তানভীরকে উদ্দেশ্য করে বলল, তুই ওকে নিয়ে বাসায় যা। আপনি বাসায় যাবেন না? তানভীর মিটিমিটি হেসে বাইক স্টার্ট দিয়ে চলে গেছে। আবির মলিন হেসে বলল, রাকিবদের সাথে দেখা করে বাসায় ফিরবো। মেঘ আস্তে করে বলল, তাড়াতাড়ি ফিরবেন। মেঘ বাসার মেন গেট পার হতেই সবাই এক দৃষ্টিতে মেঘের দিকে তাকালো। জিজ্ঞেস করতে যাবে এমন সময় পেছন থেকে তানভীর এসে বলল, কি রে বনু, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তুই না মিম আর আদির জন্য জিনিস কিনলি, ওদের দে। মেঘ সঙ্গে সঙ্গে আদিকে নিয়ে মিমের রুমে চলে গেছে। আলী আহমেদ খান ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলে? তানভীর তড়িৎ বেগে জবাব দিল, মেলা হইতেছে তাই বনুকে নিয়ে মেলায় গিয়েছিলাম। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, তোমরা দুই ভাই বোন একসঙ্গে বের হতে না বারণ করেছিলাম? তানভীর ভুরকুচকে গম্ভীর কণ্ঠে বলল, মনে ছিল না। এরপর থেকে বোনকে রিস্কায় পাঠিয়ে আমি বাইকে আসবো, তাহলে হবে তো? আলী আহমেদ খান হেসে বললেন, বোনকে একা নিয়ে গেলে মিম আর আদিকে নিলে না কেন? তানভীর মেকি স্বরে বলল, তিনজনকে একা সামলানো সম্ভব না, পরবর্তীতে বাসার সবাই মিলে একদিন যাব। আলী আহমেদ খান আবারও প্রশ্ন করলেন, আবির কোথায়? তানভীরের স্বাভাবিক জবাব, রাকিব ভাইয়াদের সাথে অফিসিয়ালি মিটিং করেছে। মোজাম্মেল খান ভুরু উঁচিয়ে বলেন, অফিসিয়াল মিটিং? তানভীর রাশভারী কণ্ঠে বলল, ভাইয়া চলে গেলে সম্পূর্ণ দায়িত্ব তো রাকিব ভাইয়া আর রাসেল ভাইয়াকে নিতে হবে, তার জন্য মিটিং প্রয়োজন না? হ্যাঁ অবশ্যই প্রয়োজন। বাসায় কখন ফিরবে? মিটিং শেষ হলে। ঠিক আছে, তুমি রুমে যাও। তানভীর স্বাভাবিকভাবেই রুমে চলে গেছে। মিমদের জিনিসপত্র দিয়ে মেঘ নিজের রুমে এসে ফ্রেশ হয়ে চুল খুলে মাথায় টিকলি নতুন কেনা বড় বড় ঝুমকো, হাত ভর্তি চুড়ি, কোমরে বিছা পড়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। আজকে পরা প্রতিটা জিনিসই আবির ভাইয়ের পছন্দ করে কেনা। মেঘ এতবার ওনা দিয়ে ঘোমটা দিচ্ছে, বারবার ঘোমটা তুলে নিজের লাজুক মুখখানা দেখছে। আচমকা মেঘের মনে বিষাদের ছায়া নেমে আসলো। মনে পড়ে গেল আবির ভাইয়ের চলে যাওয়ার কথা। ঠোঁটে লেগে থাকা হাসি মুহূর্তেই বিলীন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সব খুলে ফেলেছে। চুলে হাত খোপা করে বিছানার এক কোণে চুপটি মেরে বসে পড়েছে। মনে মনে ভাবছে ছোট থেকে ফেলে আসা সব স্মৃতি। অকমর সাথ মেঘের মনে পড়ল আজ থেকে প্রায় 9 বছর আগের কথা, যখন প্রথমবারের মতো আবির দেশ ছাড়ার কথা হচ্ছিল। আবির আকুল কণ্ঠে বারবার মেঘকে জিজ্ঞেস করেছিল, তুই কি চাস আমি তোকে ছেড়ে চলে যাই? প্লিজ মেঘ, তুই একবার বল যেতে হবে না। আমি সত্যি সত্যি যাব না, কিছু তো বল প্লিজ। অথচ মেঘ সেদিন একবারের জন্য মুখ খুলেনি। এমনকি আবিরের আকুল কণ্ঠে বলা কথাগুলোর মানও বোঝার চেষ্টা করেনি। তীব্র অভিমান বুকে জমি রেখেছিল, যার জন্য বাধ্য হয়ে সেদিন আবিরকে কাটা বেছানো পথকে বেছে নিতে হয়েছিল। তখনও আবির বাড়ি ছাড়া সবচেয়ে বেশি খুশি হয়েছিল মেঘ। অথচ আজ সম্পূর্ণ উল্টো। আজ সবচেয়ে বেশি কষ্ট মেঘই পাচ্ছে। মালিয়া খানকে বোঝানোর পর উনি মেনে নিয়েছেন, কিন্তু মেঘ কোনো কিছুই বোঝার অবস্থাতেই নেই। আবিরের উপস্থিতি
আবিরের উপস্থিতি ছাড়া মাত্র 7 দিনে মেয়েটা আধমরা হয়ে গিয়েছে। সেখানে 7 সমুদ্র পার হয়ে আবির চলে যাবে এটা সে কোনোভাবেই মানতে পারছে না। ঘন্টা 2 যাবৎ মেঘ এলোপাতারি ভাবনায় মগ্ন। হঠাৎ ভাবনার মাঝে আগমন ঘটে আবিরের 3 বান্ধবী, যাদের মধ্যে একজন বলেছিল, তুমিই তবে সে যার জন্য আবির কলেজে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখেনি। বাড়িতে পড়ি থাকলে বাহিরে পেতনি দেখার তো প্রশ্নই আসে না। এতটুকু মনে পড়তে মেঘ অকস্মাৎ সোজা হয়ে বসলো। রেস্টুরেন্টের বিষয়টা সেভাবে ভেবে দেখেনি, তবে এখন একটার মানে বেশ বুঝতে পারছে। মেঘ নিজেকে নিজে প্রশ্ন করল, তবে কি আবির ভাই আমাকে তখন থেকেই ভালোবাসতেন? মেঘের হৃদস্পন্দন জল হতে শুরু করেছে। আচমকা বুকের পাশে তীব্র শূন্যতা অনুভব হচ্ছে। 9 বছর যাবৎ আবির ভাইকে কত কষ্ট দিয়েছে সেসব ভেবেই মেঘের কলিজা কাঁপছে। যদিও মেঘ শিও না, এটা কেবল সন্দেহ। মেঘ স্তব্ধ হয়ে গেছে। কোনো কিছু না পেয়ে দ্রুত রুম থেকে দ্রুত রুম থেকে প্রস্থান নিয়ে ছুটল আবিরের রুমের দিকে। ততক্ষণে রাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা 11টা কি 12টার ঘরে। আবিরের রুমের দরজা চাপানো, তবু ইতস্ততা ছাড়া দরজা ধাক্কা দিল। ছুটে গেল রুমের ভেতর, কিন্তু আবির রুমে নেই। রুমের লাগেজ সাথে প্রয়োজনীয় সবকিছু গুছানো দেখে মেঘের বুকটা আবারও ছ্যাদ করে উঠল। রুমে ফোন দেখে শির হলো আবির বাসায় আছে। রুমে আবিরকে না পেয়ে ছুটল ছাদের দিকে। ছাদের কানে সে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে আবির, দৃষ্টি আকাশের পানে। মেঘ দরজায় দাঁড়িয়ে ঘন ঘন শ্বাস ফেলে তাকালো আবিরের দিকে। আবিরের পেছন সাইড দেখে মেঘ বুঝতে পারছে মুখের ভেতর আটকে থাকা সবটুকু নিঃশ্বাস ছেড়ে মেঘ আবার ছুটল। আবির গভীর মনোযোগ সহকারে অসীম আকাশে তাকিয়ে আছে। মেঘের নুপুরের শব্দ আবিরের কর্ণকুহরে প্রবেশের আগে মেঘ পেছন থেকে আবিরকে জাপটে ধরে হামো করে কান্না শুরু করে দিয়েছে। আশঙ্কিক ঘটনায় আবির এক পা সামনে গিয়ে সাইডের দেওয়ালে হাত চেপে ধরে নিজেকে নিয়ন্ত্রণ করলো। মেঘের ছোট্ট ছোট্ট 2টা হাত আবিরের বুকের ওপর। মেঘের অবাধ কান্নায় আবিরের পিঠের দিকে টি শার্ট ভিজে যাচ্ছে। আবির এক হাতে নিজের 2 চোখ মুছে মেঘকে খানিকটা ছাড়ি সামনে ঘুরল। মেঘ এবার অতর্কিতে আবিরের প্রশস্ত বুকে ঝাঁপিয়ে পড়েছে। মেঘের এমন গগন বিদায়ী কানে প্রকৃতি স্তব্ধ হয়ে গেছে। ছাদে বয়ে যাওয়া হিমশীতল হাওয়া থেমেও গেছে। পূর্ণিমার চাঁদে আলোকিত ছাদে আবির আর মেঘ ব্যতীত কোথাও কোনো প্রাণের অস্তিত্ব নেই। ধীরে ধীরে মেঘের কান্নার মাত্রা বেড়ে চলেছে। আবিরের গলা দিয়েও কোনো আওয়াজ বের হচ্ছে না। মেঘকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাও খুঁজে পাচ্ছে না। কয়েক মুহূর্ত নিস্তব্ধ থেকে আবির আচমকা নিজের এক হাতে মেঘের কোমরের কিছুটা উপরে আরেক হাত পিঠ বরাবর রেখে মেঘকে শক্ত করে জড়িয়ে ধরল। আবিরের স্পর্শ অনুভব করা মাত্রই মেঘ আবিরকে আরও শক্ত করে জড়িয়ে ধরে শব্দ করে আকুতি করে বলছে। এই প্রথমবার আবির মেঘকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছে। প্রশস্ত হাতের সবটুকু সামর্থ্য দিয়ে তার প্রেয়সীকে আলিঙ্গন করেছে। এর আগে যে কয়বার ধরেছে ততবার আবির দূরে থেকেছে, তবে আজ দুজনের মধ্যে 1 ইঞ্চি দূরত্ব নেই। 2টা নিষ্কলুষ হৃদয়ের মানুষের কান্নাতেই একে অন্যের হৃদয় ক্লেশ উপলব্ধি করছে। আবির কিছুটা নিচু হয়ে মেঘের মাথায় আলতোভাবে নিজের গাল ছোঁয়াতেই আবিরের চোখের কার্নিশ ঘেঁষে 1 ফোঁটা অশ্রু মেঘের কেশরাজ ভেদ করে ভেতরে চলে গেছে। কান্নার তোপে মেঘ সেই নোনা জল উপলব্ধি করতে পারেনি। আবির সংগোপনে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মেঘের মাথায় নিজের মাথা কাত করে রাখতে মেঘ আবিরের প্রশস্ত বুকে নিজের মুখ চেপে ধরেছে। অকস্মাৎ মেঘের খোপার বাঁধন খুলে আবিরের 2 হাত ঢেকে মেঘের ঘন কালো চুল পৌঁছে গেছে হাঁটুর উপর পর্যন্ত। আবিরের সুপ্ত অনুরাগের মতো কেশরাজরা যেন লুকিয়ে ফেলেছে আবিরের ভালোবাসার বন্ধনকে। মেঘ আবিরের বুকের বাঁ পাশে মাথা রেখে অবাধে কাঁদছে। আবির নীরবে মেঘের কান্নার গভীরতা মাপছে। প্রায় 45 মিনিট পেরিয়ে গেছে, অথচ মেঘ থামছে না। আবির বাধ্য হয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, এবার একটু থাম প্লিজ। মেঘ আরও কিছুক্ষণ কেঁদে কয়েক সেকেন্ডের জন্য থামল, তবে তখনও ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। খানিক স্থির হওয়ার
খানিক স্থির হয়। আবিরের বুকের বাম প্রকোষ্ঠে থাকা হৃৎপিণ্ডের প্রবল হৃদস্পন্দন অনুভব করছে, যা বাইর থেকে স্পষ্ট শোনা যাচ্ছে। মেঘের কান্না থেমে গেছে, দু চোখ পেয়ে গড়িয়ে পড়া নোনা জলও থমকে গেছে। মেঘ ফোপানো কণ্ঠে বলে উঠল, আবির ভাই, আপনি ব্যতীত আমি একেবারে নিঃস্ব হয়ে যাব। আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। আবির এক হাতে মেঘের মাথায় হাত বোলাতে বোলাতে মোলায়েম কণ্ঠে বল, এই বিস্তৃত নক্ষত্র মণ্ডলকে সাক্ষী রেখে আবির মেঘকে কথা দিচ্ছে, আজ থেকে ঠিক 5 মাস পর মেঘ যা চাইবে, ঠিক যেভাবে চাইবে সেভাবেই পাবে। মেঘের কোনো ইচ্ছে আমি আবির অপূর্ণ রাখবো না, কথা দিলাম। শুধু একটু ধৈর্য রাখ প্লিজ। মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমি এর বেশি ধৈর্য রাখতে পারছি না আবির ভাই। আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না। আবির সহসা মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে আর্তনাদ করে বলে উঠল, তোর কিছু হলে আমি বাঁচতে পারবো না। আবিরের আর্তনাদ শুনে মেঘ আবিরের বুক থেকে মাথা উঠিয়ে বিস্মিত নয়নে আবিরের মুখের পানে তাকিয়েছে। পূর্ণিমার চাঁদের আলোতে মেঘের দুধে আলতা আদলের গাল বেয়ে গড়িয়ে পড়া পানির দাগগুলো মুক্তানাই চকচক করছে। মেঘের বিষণ্ণ চিত্রে নৈসর্গিক পুলক নিরূপণ হচ্ছে। উদ্বিগ্ন আদল মুহূর্তেই বদলে গেছে মনোমুগ্ধতায়। আবিরের অন্তরে মর্মভেদী প্রদাহে প্রতিনিয়ত বিধ্বস্ত হওয়া অবসন্ন দৃষ্টতায় মুহূর্তে স্তম্ভিত ফিরল। আবিরের অচল চাহনি ছোট্ট মেঘের বুকের ভেতর আবদ্ধ হৃৎপিণ্ডটাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। মেঘের পেট থেকে হাত সরিয়ে আবির অতীব আত্মতায় মেঘের দুচোখ মুছে দিয়েছে। মেঘ তখনও ছোট্ট হাতের সর্বশক্তি দিয়ে আবিরকে জড়িয়ে ধরে আছে। আবির গালের পানি মুছে দুহাতে মেঘের দুগালে হাত রেখে নীরের দৃষ্টিতে তাকিয়ে পূর্বে নেয় আবারও জিজ্ঞেস করল, ম্যাম, আমাকে কি 5টা মাস সময় দেয়া যাবে? আবিরের আজ্ঞাসূচক প্রশ্ন শোনামাত্রই মেঘের চোখ থেকে এক ফোঁটা অশ্রু গাল পর্যন্ত নামতেই আবির নিজের বৃদ্ধা আঙ্গুলের সহিত সেই গতি থামিয়ে দিয়ে মুখে গম্ভীর ভাব বজায় রেখে বলল, মাস বাদ দিলাম, মাত্র 150 দিন হলেই চলবে। ঘুম ভাঙলেই 149 দিন চলবে। মেঘের মুগ্ধ চাহনিতে আবারও বিষাদ নেমেছে। বুকের ভেতর তীব্র অভিমান জমেছে। অভিমানী মুখখানা দেখে আবিরের বুকের যন্ত্রণা তীব্র হতে শুরু করেছে। গত দিনগুলোতে মেয়েটাকে অবহেলা করে নিজেকে যতটা শক্ত রাখার চেষ্টা করেছিল, সেই সব কিছু মুহূর্তে পরিবর্তন হয়ে গেছে। আবির নিজেকে নিরুদ্ধ করতে আকাশে পানে তাকিয়ে দু চোখ বন্ধ করে সংগোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। হঠাৎ অনুভব করলো আবিরের পিঠ থেকে মেঘের দুহাত সরে গেছে। আবির তৎক্ষণাৎ চোখ মেলে, ততক্ষণে মেঘের শরীর হেলে পড়েছে। আবির তড়িৎ বেগে মেঘকে দুহাতে আঁকড়ে ধরে আর্তনাদ করে উঠল, এই মেঘ, কি হয়েছে তোর? মেঘের নিস্তেজ দেহ আবিরের গায়ে পড়ে আছে। আবির অনর্গল ডাকছে, কিন্তু মেঘের হুঁশ নেই। মেঘকে কোলে নিয়ে সোফায় হেলান দিয়ে বসি দ্রুত পানি নিয়ে মেঘের চোখে মুখে ছিটিয়ে দিচ্ছে আর অবিরত ডেকে যাচ্ছে। সকাল থেকে করা একের পর এক অনিয়ম, মনের বিরুদ্ধে সারাদিন উত্তপ্ত ক্ষিপ্ততায় নিজেকে প্রহত করার তীব্র প্রচেষ্টা, বুকের ভেতর কষ্টে চেপে রাখার উদ্যম, তার সঙ্গে অনাবশ্যক কান্নার ফলে মেঘের দেহ নিস্তেজ হয়ে পড়েছে। মিনিট 10 মধ্যে মেঘ পিটপিট করে চোখ মেলল। আবির ছাদের ফুলরে বসে মেঘের দুহাত আঁকড়ে ধরে আকুল কণ্ঠে ডেকে যাচ্ছে। আবিরের বিধ্বস্ত চেহারা দেখে মেঘের বুকের ভেতরটা মোচড়তে উঠেছে। মনে অন্তরালে চলছে একের পর এক প্রশ্নের ছোটাছুটি, কিন্তু তার একটাও শ্বাসনালী পেরিয়ে মুখ পর্যন্ত আসতে পারছে না। আবির আকুল কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? আবিরের প্রশ্নে মেঘের ধ্যান ভাঙে। চিবুক নামিয়ে আস্তে করে বলল, আমার মাথা কেমন করছে। আবির শ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, এত পাগলামি কেন করিস? তুই তো জানিস কাঁদলে তোর মাথা ব্যথা করে, শ্বাসকষ্ট হয়। তবে কেন এমন করিস? নিজের প্রতি যত্নশীল কবে হবি? আবিরের আদর মাখা একের পর এক প্রশ্ন শুনে মেঘের অভিমানী মনে রাশি রাশি অভিমান ভোর করেছে। মুখটা আগে থেকেও বেশি চুপসে গেছে। মেঘ আবিরের দিকে তাকিয়ে উদাস ভঙ্গিতে বলল, আমি পৃথিবীর শ্রেষ্ঠ অনুৎকণ্ঠিত হব, নিজেকে প্রতিহত করে নিজেই আশাহত হব। আবির মলিন হেসে বলল। মেঘ না চাইতেও ক্ষীণ হাসল, তবে হাসিটা পূর্বের ন্যায় প্রাণহীন। আবির ঠান্ডা কণ্ঠে হুমকি দিল,
আমি যাওয়ার পর যদি কোনোভাবে শুনতে পারি যে তুই স্বইচ্ছায় নিজেকে নিজে আহত করেছিস, তাহলে এই আবিরকে আর পাবি না। চুপচাপ রুমে যা। মেঘ নিরাশ হয়ে বলল। আমি রুমে যাব না। আবির ফ্লোর থেকে উঠে ট্রাউজারে ধুলো ঝেড়ে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো। রুম পর্যন্ত দিয়ে আসতে হবে? মেঘ আকাশের পানে তাকিয়ে উষ্ণ স্বরে বলল। চাঁদটা খুব সুন্দর, তাই না? আবির আর চোখে চাঁদের পানে তাকিয়ে মুখের গম্ভীর ভাব সরিয়ে মেকি স্বরে বলল। তোর থেকে বেশি না? মেঘ মলিন হেসে স্বাভাবিক কণ্ঠে বলল। যে অনলের উত্তাপে সদাই ঝলসে যাচ্ছে, সেই অনলে ঘি নাই বা ঢালেন আমি উন্মাদ হতে পারি, তবে বিবশ নয়। আবির মেঘের পাশে সোফায় বসে নিজের হাঁটুতে দু হাতের ভর ফেলে মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলে উঠল। এই জন্যই আমি বাসায় কিছু বলতে চাইনি। ভেবেছিলাম ওইখানে পৌঁছে ফোন করে জানাবো, কিন্তু আব্বু জানিয়ে দিয়ে সব কিছু এলোমেলো করে দিয়েছে। মেঘ কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে আবিরের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল। আপনি আমায় না জানিয়ে চলে যেতে পারতেন। হয়তো। মেঘ দুহাতে আবিরের বাহু শক্ত করে ধরে আবিরের শক্তপোক্ত বাইসেপে মাথা এলিয়ে মিনমিন করে বলে। আপনি বড্ড নিষ্ঠুর। আবির আর চোখে চেয়ে বলল। তাহলে নিষ্ঠুর মানুষটার পাশে বসে আছিস কেন? রুমে চলে যা। মেঘ অনুষ্য কণ্ঠে জবাব দিল। নিষ্ঠুর মানবের নিষ্ঠুরতা আমায় বন্দি করে ফেলেছে, আমি এখন কি করব? আবির মোলায়েম কণ্ঠে বলল। নিষ্ঠুর মানবের জন্য প্রতীক্ষা করবি? আবির একটু থেমে আবারও বলল। শোন, আমি চাই না আমার অবর্তমানে তুই নিজের উন্মুক্ত মনটাকে বন্দি করে নিজেকে কষ্ট দিস। তোর জীবন যেভাবে চলছিল সেভাবেই চলবে। বন্ধু, আড্ডা, পড়াশোনা, তাছাড়া যা যা করতে ভালো লাগে সব করতে পারিস। যদি ঘুরতে ইচ্ছে করে তানভীরকে বললেই নিয়ে যাবে। মন খারাপ লাগলে ফুপির সাথে দেখা করে আসিস। সব থেকে বড় কথা, যদি কখনো আমার সাথে কথা বলতে ইচ্ছে করে তাহলে নির্দ্বিধায় কল দিস। হোক রাত 2টা কিংবা দুপুর 12টা, তোর যখন ইচ্ছে হবে তখনই কল দিবি। যা ইচ্ছে তাই বলতে পারবি। যদি মাঝরাতে টিকটিকি কিংবা ব্যাঙের স্বপ্নে ঘুম ভাঙে আর সেই স্বপ্নের কথা শেয়ার করতে ইচ্ছে হয়, তবে সঙ্গে সঙ্গে আমায় কল দিবি। সব সময় মনে রাখবি, কোথাও কেউ একজন তোর চিন্তায় নিরন্তর মগ্ন আছে। মেঘ নিশ্চুপ হয়ে বসে আছে। আবির গলা খাকারি দিয়ে আস্তে করে বলল। সেই সাথে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমি চলে যাওয়ার পর আমার নিষেধাজ্ঞা অমান্য করে যদি নিজেকে কষ্ট দিস, তবে আমি আবির তোকে চিনি না। মাইন্ড ইট। মেঘ আবিরের হাত ছেড়ে সোজা হয়ে বসেছে। প্রিয় মানুষের সঙ্গ পেতে মনে সায় দিলেও আজ শরীরটা সায় দিচ্ছে না। সারাদিনের উদ্যমতা মেঘের চোখে ফুটে উঠেছে। মাথা অনবরত ঘুরছে, চোখে ঝাপসা দেখছে। নিজের সাথে নিজে বিগ্রহ করেও ঠিক থাকতে পারছে না। একবার মাথা চেপে ধরছে, একবার আকাশে পানে তাকাচ্ছে, আবার আবিরকে দেখছে। মেঘের অস্থিরতা বুঝতে পেরে আবির শান্ত স্বরে শুধালো। শরীর কি বেশি খারাপ লাগছে? মেঘ উপনিস মাথা নেড়ে বলল। হ্যাঁ। ঘুমালে হয়তো ঠিক হয়ে যাবে। চল তোকে রুমে দিয়ে আসি। মেঘ শক্ত কণ্ঠে বলে উঠল। আমি রুমে যাব না, এখানেই থাকবো। আবির নড়েচড়ে পায়ের উপর পা তুলে বসে মেঘকে কাছে টেনে আবিরের উড়ুতে শুইয়ে দিয়েছে। আশঙ্কিক ঘটনায় মেঘের সর্বাঙ্গ শিহরিত হচ্ছে। বুকের ভেতরে টালমাটাল অবস্থা সামলাতে বারংবার ব্যর্থ হয়ে যাচ্ছে। আচমকা আবিরের সংস্পর্শে মেঘকে নাজেহাল করে তুলেছে। তবে আবিরের সেদিকে বিশেষ মনোযোগ নেই। আবির ব্যস্ত মেঘের লম্বা চুল সামলাতে। মেঘের বুকের বাপাশে হৃৎপিণ্ডের কম্পন বাহির থেকে শোনা যাচ্ছে। লজ্জায় আড়ষ্ট হয়ে চোখ খুলতেই পারছে না। সেই সঙ্গে শরীর দুর্বলতার জন্য ওঠার চেষ্টাও করতে পারছে না। আবিরের এক হাত মেঘের চুলে খুব যত্ন সহকারে মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেঘ ভেতরে ভেতরে আবিরের কোল থেকে ওঠার চেষ্টা করেছে। আস্তে আস্তে সাইডে সরে যাচ্ছে। আচমকা আবির অন্য হাতে মেঘের পেটের পাশে হাত রেখে মেঘের শরীর সোফার মাঝ বরাবর এনে উষ্ণ স্বরে বলল। কথা না শুনলে সোজা রুমে ফেলে দিয়ে আসবো। তারপর কান্নাকাটি করবি না বলে দিলাম। আবিরের উষ্ণ স্পর্শে মেঘের নিঃশ্বাস আটকে গেছে। সেই সঙ্গে ভারী কণ্ঠের হুমকিতে মেঘ সম্পূর্ণ শান্ত হয়ে গেছে। চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস ছাড়ছে। আবির মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সেই সঙ্গে মেঘকে শীতল কণ্ঠে বুঝাচ্ছে। আবিরের বিস্তর আলাপচারিতার পর মেঘ ধীরে ধীরে চোখ মেলো। উজ্জ্বল আলোতে আবিরের মায়াময় মুখখানি তাকিয়ে মনে মনে আওড়ালো। এত কথা বলতে পারছেন, অথচ একবারের জন্য কি ভালোবাসি শব্দটা বলা যায় না? সারা জীবনের জন্য আমাকে আপনার ভালোবাসার চাদরে মুড়িয়ে নেওয়া যায় না?
আবির শান্ত স্বরে জিজ্ঞেস করল। কি ভাবছেন? মেঘ চোখ সরিয়ে মুচকি হেসে বলল, কিছু না। মেঘ অসীম আকাশে জলজল করা চাঁদের পানে চেয়ে আছে, আর আবিরের নেশাক্ত দৃষ্টি তাকিয়ে আছে মেঘের মায়াবী আদলে। আবিরের বুকের বাঁ পাশে যেই চাঁদের অবস্থান, সেই চাঁদ আজ আবিরের কোলে শুয়ে আছে। আবির না চেতেও আজ তার একান্ত চাঁদের রূপ আর মায়ে নিজেকে জাহির করতে বাধ্য হয়েছে। বেসামাল 10-এর কত সময় পেরিয়েছে সেদিকে কারোরই হুঁশ নেই। আবিরের আত্মতাই একসময় মেঘ আবিরের কোলেই শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। আবির তখনও মায়াবী দৃষ্টিতে মেঘের ঘুমন্ত মুখখানা দেখছে। প্রায় শেষ রাতের দিকে আবির মেঘকে তার রুমে নিয়ে গেছে। আবির মেঘের মাথায় হাত বুলিয়ে আলতোভাবে মেঘের কপালে একটা চুমু খেয়ে ভেজা কণ্ঠে বলল,